আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসন বিষয়ের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি বিগত ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হয়েছো এবং মনোযোগ সহকারে দেখেছো। আজকে আমি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ দিবস, সংবিধানের ধারা এবং প্রথম পত্রের জন্য প্রয়োজনীয় কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে লেকচারটি দেখবে এবং নির্দেশনাগুলো মেনে চলবে। তোমাদের পরীক্ষাগুলোতে প্রায়ই যে প্রশ্নগুলো আসে এর মধ্যে অন্যতম হলো গুরুত্বপূর্ণ দিবস, তারপরে সংবিধানের ধারা এবং গ্রন্থাবলী। এগুলো থেকে প্রশ্ন আসেই, সৃজনশীল অংশের জন্য হোক বা বহু নির্বাচনী অংশের জন্য হোক। এই বিষয়গুলোতে লক্ষণীয় হলো এখানে বানানোর কোনো জিনিস না, এগুলো হলো ফিক্সড। তুমি চাইলেই সাল তারিখেরও পরিবর্তন করতে পারবা না, একজনের গ্রন্থের জায়গায় আরেকজনের নাম লিখলে এটা হবে না। আর দিবস, এক দিবসের ডেটের জায়গায় আরেক দিবসের ডেট দিলে এটা হবে না। এই জন্য এই জিনিসগুলি খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আরেকটা লক্ষণীয় বিষয় হলো, গত ক্লাসে যে সাল তারিখের উপর আলোচনা করছে এবং আজকের যে ক্লাসের উপর আলোচনা করব, এটা শুধু তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য সীমাবদ্ধ থাকবে না, বরং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কি করবে, কাজে দিবে। কম্পিটিটিভ এক্সাম বলো, এটা ভার্সিটির পরীক্ষা বলো, এগুলিতেও খুব কাজে দিবে। কাজেই এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে দেখবে। আমরা আলোচনায় চলে যাই। আমরা লক্ষ্য করতেছি প্রথমেই যে গুরুত্বপূর্ণ দিবস সমূহ, এখানে অনেক দিবসই আছে আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য বা আন্তর্জাতিকভাবে অনেক দিবসই আছে। সাধারণত পরীক্ষাগুলোতে এই দিবসগুলোই বেশি আসে, এই জন্য আমি এই দিবসগুলো জানছি। যেমন 6 দফা, বাঙালি জাতির জীবনে বাঙালির মেঘনা কাট্টা বা মুক্তির সনদ হিসেবে পরিচিত হলো 6 দফা। আর এই 6 দফা দিবস হিসাবে পরিচিত হলো 7 জুন। তারপরে দেখো সংবিধান দিবস। আমরা জানি আমাদের সংবিধান 1972 সালের 12 অক্টোবর উত্থাপিত হয়েছিল, 4 নভেম্বর গৃহীত হয়েছিল। আর বিজয় দিবসকে স্মরণীয় করে রাখার জন্য 16 ডিসেম্বর কার্যকর হয়েছিল। কিন্তু মেনলি এই সংবিধানটা গ্রহণ করছিল জাতীয় পরিষদ, গণপরিষদ, সেটা হলো কত, 4 নভেম্বর এটা গৃহীত হয়েছিল। এই জন্য আমরা সংবিধান দিবস বলবো কত তারিখতে, 4 নভেম্বরকে। তারপরে দেখো স্বাধীনতা দিবস। আমরা জানি 25 মার্চ কাল রাতে যখন আমাদের নিরস্ত্র বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ে, ওই দিনই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিল। তো কাজেই 25শে মার্চ যদি রাত 12টার পরে, তাহলে 26শে মার্চ, এবং ওইখান থেকে আমাদের কি স্বাধীনতার সূত্রপাত। এবং ওই দিনই আমরা কি করলাম, আমরা ঘোষণা করে দিলাম যে আমরা পাকিস্তানি, তোমাদের সাথে আমরা নেই, আমরা আজ থেকে কি স্বাধীন। তাহলে 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস। আরেকটা জিনিস মনে রাখবা, প্রত্যেকটা জাতির জীবনে একটা প্রধান জাতীয় দিবস থাকে, সেটা হলো স্বাধীনতা দিবস। তাহলে আমাদের বাংলাদেশের প্রধান জাতীয় দিবস কোনটি যদি আসে প্রশ্ন, সেটা কি স্বাধীনতা দিবস, যেটা 26 মার্চ। আচ্ছা, তারপরে দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা জানি প্রথম 1952 সালের সেই সালাম বরকত রফিক জব্বা, তাদের রক্তে ঢাকার কালো পিচপথ রঞ্জিত হয়েছিল এবং বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভাষার জন্য আমরাই রক্ত দিয়েছিলাম। পরবর্তীতে আর অনেকেই দিয়েছে, কিন্তু আমরাই সর্বপ্রথম ভাষার জন্য, এবং আমাদের সেই ভাষার প্রতি যে মমত্ববোধ, আমাদের যে আত্মত্যাগ, এটার স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর। এবং 2000 সাল থেকে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। তাহলে আসতে পারে ভাষা দিবস কি, শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা, এইগুলি সব কি 21 ফেব্রুয়ারি। স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1971 সালের 25 মার্চ মেজর বেলালের নেতৃত্বে পাকিস্তানের মিয়াউলি কারাগারে আটকে রেখেছিল, এবং স্বাধীনতা চলাকালীন ওনারই নির্দেশনা ক্রমে আমাদের জাতীয় যে 4 নেতা, তাদের সুযোগ্য নেতৃত্বে আমরা কি করছিলাম, এবং আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা আমরা কি স্বাধীনতা বা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু বঙ্গবন্ধু তখন ছিল পাকিস্তানের কারাগারে,
উনি ওইখান থেকে 8 জানুয়ারি মুক্তি পায় এবং লন্ডন এবং ভারত হয়ে এই বাংলার জমিনে যার সুযোগ্য নেতৃত্বে ত্যাগ তিতিক্ষা আমরা স্বাধীনতা রক্তিম সূর্যকে পেয়েছিলাম, সেই মহান ব্যক্তিত্ব 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই ওনার নিজের হাতে গড়া, যার কারণে আমরা এই স্বাধীন সার্ব বাংলাদেশ পেয়েছি, সেই মহান ব্যক্তিটি এই বাংলার জমিনে আবার আগমন করেছিল কত সালে? 1972 সালের 10 জানুয়ারি, যেটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পরিচিত, জাতীয় গণহত্যা দিবস। রিসেন্টলি যেটা হয়েছে 25শে মার্চের যে কালো রাতের যে এই ভয়াবহ ঘটনা, সেটাকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালিত হয়। যে তাহলে আমরা আমাদের জাতীয় গণহত্যা দিবস কবে? 25 মার্চ। গণ অভ্যুত্থান দিবস। গণ অভ্যুত্থান দিবস বলতে এখানে গণ অভ্যুত্থান বাংলাদেশে সাধারণত একটা পাকিস্তান পিরিয়ড হয়েছে, একটা বাংলাদেশ হওয়ার পরে হয়েছে। সেটা হলো এটা 1969 সালে 24 জানুয়ারি। ওই দিন তৎকালীন আইয়ুব সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছিল, আর সেটাকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটাকে কি বলা হয়? গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয়। আরেকটা গণ অভ্যুত্থান আছে যেটা 1990 সালে 6 ডিসেম্বর, যেটা এরশাদের বিরুদ্ধে হয়েছিল বাংলাদেশে। তো যাই হোক, জাতীয় পতাকা দিবস, এই দিনই আসম আব্দুর রব সর্বপ্রথম কি জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এই জন্য এই দিবসকে কি বলা হয়? 2 মার্চকে জাতীয় পতাকা দিবস বলা হয়। বিজয় দিবস 25শে মার্চ, কাল রাত্রে পর 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার মাধ্যমে আমরা বলে দিচ্ছি যে পাকিস্তানিরা, তোমাদের সাথে আমরা নাই, আজ থেকে আমরা তোমাদের সাথে না, আমরা স্বাধীন মুক্ত। কিন্তু তারা সেই হায়না পাকিস্তানি আমাদেরকে কি করে নাই? সেই বিজয় দেয় নাই। আর চূড়ান্ত বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম কবে? 1971 সালের 16 ডিসেম্বর সেই বিজয়কে আমরা ছিনিয়ে আনতে সক্ষম হই। এই জন্য 16 ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস। তারপরে দেখো জাতীয় শিশু দিবস। জাতীয় শিশু দিবস বলতে কি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দিনই পৃথিবীতে কি হয়েছিলেন? এই দিনই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, আমাদের সেই মহান নেতা। আর তার এই জিনিসটাকে স্মরণীয় করে রাখার জন্য জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় কি? 17 মার্চ দিনটি। 1920 সালের 17 মার্চ আমাদের বঙ্গবন্ধু কি করছেন? জন্মগ্রহণ করেছিলেন। এই জন্য জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় কি? 17 মার্চ। জাতীয় শোক দিবস আমরা জানি, যাকে পাকিস্তানিরাও হত্যা করতে ভয় পেয়েছিল, সেই মহান ব্যক্তিকে আমাদেরই এখানে কিছু কুলাঙ্গার, কিছু বিপদগামী সেনা সদস্যরা কি করছিল? সেনাবাহিনী অত্যন্ত সম্মানিত শ্রদ্ধার, কিন্তু তারা সেইটার মাঝে ওই কিছু বিপদগামী, এই জন্য পুরো সেনাবাহিনী না, তারা অত্যন্ত শ্রদ্ধার পাত্র, কিছু বিপদগামী সেনাবাহিনীর দ্বারা এবং অভ্যন্তরীণ এবং জাতীয় চক্রান্তের দ্বারা বঙ্গবন্ধুকে সপরিবারে কি করছিল? হত্যার এক কূটকৌশলের মাধ্যমে কি করছিল? ওনাকে সপরিবারে কি করছিল? শহীদ করে দিয়েছিল। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ এবং আমাদের যে অন্যতম মাননীয় প্রধানমন্ত্রী এবং ওনার বোন শেখ রেহানা ম্যাডাম, ওনাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখছেন এবং আজকে বাংলাদেশের যে উন্নয়নের জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করতেছেন, যেটা চিরদিনই বাংলাদেশ কি করবে? স্মরণ রাখবে। তাহলে এইটা হলো জাতীয় শোক দিবস, যেদিন বঙ্গবন্ধুকে সপরিবারে শহীদ করা হয়, সেটা হলো 15ই আগস্ট। তারপরে আমরা দেখব এই দিবসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ সংবিধানের দ্বারা। সংবিধান কি? সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। যেমন প্রত্যেকটা ধর্মের জন্য, যেমন মুসলমানের জন্য কোরআন, হিন্দুদের জন্য গীতা, খ্রিস্টানদের জন্য বাইবেল, এইগুলি যেমন তাদের ধর্মীয় জীবন বিধান, ঠিক একইভাবে একটা রাষ্ট্রের জীবন বিধান হলো সংবিধান। সংবিধানের মাধ্যমে একটা রাষ্ট্রকে চেনা যায়। এই রাষ্ট্রের সরকার ব্যবস্থা কেমন, রাষ্ট্রের শাসনতন্ত্র মানে রাষ্ট্রের সরকার কেমন, তারপরে রাষ্ট্রের আইন বিভাগ, বিচার বিভাগ, আরো অন্যান্য যে বিষয়গুলো আছে, গুরুত্বপূর্ণ সংস্থাগুলো আছে, সেগুলো আমরা কিসের মাধ্যমে জানতে পারি? সংবিধানে থাকে। এই জন্য সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বা আয়নাও বলা হয়। সেই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ ধারা তোমাদের পরীক্ষায় আসে। এখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা জানি যে বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে ফিরছেন। দেশে ফিরে উনি কি করছেন? ঠিক পরের দিন 11 জানুয়ারি কি করছেন? অস্থায়ী সংবিধান জারি করেন। তারপরে 1972 সালের 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন।
গণপরিষদ মানে কি? 70-এর জাতীয় এবং প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিল তাদের মধ্য থেকে 469 ছিল, তার মধ্যে 403 জনকে নিয়ে গঠন করা হয়েছিল। আর এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল। আর এই গণপরিষদের মধ্য থেকে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 সদস্য বিশিষ্ট একটা সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়, যার সভাপতি কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। আর একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? ডক্টর রাজিয়া বানু। আর এই সংবিধান প্রণয়ন কমিটি কি করছিল? এরকম 47টি বৈঠক করে 300 ঘন্টা সময় ব্যয় করে 1972 সালের 12ই অক্টোবর কি করছেন? সংবিধান উত্থাপন করছেন। 4 নভেম্বর গ্রহণ করছেন এবং 16ই ডিসেম্বরকে স্মরণীয় করে রাখার জন্য কি করলেন? 16ই ডিসেম্বর এটাকে কার্যকর করেছিলেন। তারপরে দেখো বাংলাদেশের সংবিধানের সাথে কোন কোন রাষ্ট্রের সংবিধানের মিল আছে, কোন আদলায়? সেটা হলো ভারত এবং ব্রিটেনের সংবিধান অনুকরণে। তাহলে প্রশ্ন দেখতে পারে সংবিধান, ব্রিটেনের সংবিধান তো এটা অলিখিত, তাহলে এটা কিভাবে হইলো? অলিখিত হইলো ওইখানে কি প্রথার মাধ্যমে চলো, ওইখানেও সংবিধান আছে এবং সংবিধানের বা প্রথার মাধ্যমে যে সরকার ব্যবস্থা আনুষঙ্গিক এই বিষয়গুলো বাংলাদেশ প্রভাবিত হয়েছে। এবং ডক্টর কামাল হোসেন এই 2 দেশে কিন্তু গিয়েছিলেন, গিয়ে ওই 2 দেশের শাসনতন্ত্র সম্পর্কে ধারণা নিয়ে তারপরে কিন্তু এই সংবিধান প্রণয়ন কমিটির মাধ্যমে কি রিপোর্ট পেশ করেন এবং এটা অবশেষে গৃহীত হয়। তারপরে গণপরিষদের সদস্য সংখ্যা কয়জন? 403 জন। বাংলাদেশের সংবিধানের ধারা কয়টি? 153টি অনুচ্ছেদ বা ধারা, 11টি ভাগ, তারপরে একটি প্রস্তাবনা। সকল সংবিধানের প্রস্তাবনা থাকে একটি, 4টি তফসিল। বর্তমানে তফসিল আছে কয়টি? 7টি। বাংলাদেশের সংবিধান আজ পর্যন্ত কতবার সংশোধন হয়েছে? 17 বার। সংবিধান ন্যায়পাল গঠনের বিধান সংবিধানের কত অনুচ্ছেদে? 77 নং অনুচ্ছেদে। সংবিধান সংশোধনের বিধান কত অনুচ্ছেদে? 142 নং অনুচ্ছেদে। জরুরি অবস্থা ঘোষণার বিধান কত? 141। প্রশাসনিক ট্রাইব্যুনাল হলো 117 নং অনুচ্ছেদ। সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? আর হলো সাংবিধানিক পদ কোনটি? এই বিষয়গুলো তোমাদের একটু জানা দরকার। সাংবিধানিক প্রতিষ্ঠান এখানে 4টি দিয়েছি, কিন্তু আসলে আরো 3টি প্রতিষ্ঠান আছে। সেটা হলো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। বাংলাদেশের সংবিধানের 4র্থ ভাগে শাসন বিভাগ, 5ম ভাগে আইন বিভাগ, 6ষ্ঠ ভাগে বিচার বিভাগের কথা বলা হয়েছে। এছাড়াও আরো 4টি সাংবিধানিক প্রতিষ্ঠান যেটা তোমাদের পাঠ্য বই আছে, সেটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এছাড়াও আছে দুদক। দুদক কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, সেটা হলো স্বাধীন এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সাংবিধানিক পদ কয়টি? 9টি। সাংবিধানিক পদ কোনগুলো? সাংবিধানিক পদ যেমন রাষ্ট্রপতি সবার উপরে, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। তারপরে হলো স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান বিচারপতি। তারপরে হলো জাতীয় সংসদের সদস্যবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারগণ। তারপরে হলো সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সহ আরো যারা আছে তারা। তারপরে মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক ও অ্যাটর্নি জেনারেল। এইগুলি হলো কি? সাংবিধানিক পদ। এগুলি সাংবিধানিক পদ। তারপরে হলো যে দেখো, লক্ষ্য করে দেখো যে প্রধানমন্ত্রী নিয়োগের বিধান সংবিধানের 56(3), অ্যাটর্নি জেনারেল নিয়োগের বিধান 64 নং অনুচ্ছেদে, যেটা সংবিধানের 4র্থ ভাগে, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক এটা সংবিধানের 8ম ভাগে, নির্বাচন কমিশন সংবিধানের 7ম ভাগে, সরকারি কর্ম কমিশন সংবিধানের কত ভাগে? 9ম ভাগের 137 অনুচ্ছেদ, প্রধান বিচারপতি নিয়োগ 95 1 নং অনুচ্ছেদ। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ যেটা প্রথম পত্রের জন্য কাজে লাগে। দ্য রিপাবলিক কে প্লেটো, এখানে ফ্রন্ট চেঞ্জ। দ্য পলিটিক্স এরিস্টটল, ডাস ক্যাপিটাল কার্ল মার্কস, দ্য প্রিন্স মেকিয়াভেলি, দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ এম হোয়াইট, এসেস অন সোশ্যোলজি ম্যাক্স ওয়েবার, দ্য স্পিরিট অফ লস মন্টেস্কু। এই গ্রন্থগুলি আসে। এছাড়া যেমন রুশুর আছে, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এরকম কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ আছে। এই গ্রন্থগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসেই। আর এই ধারাগুলো যেগুলি আছে এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসে এবং দিবসগুলো আসে। এই বিষয়গুলো তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা এবং তোমরা নিজেরা বেশি কি করবা? প্র্যাকটিস করবা। বন্ধু মহলে যারা আছে তোমরা বসে গ্রুপ স্টাডি করবে, তাহলে এগুলো বেশি বেশি করে কি করবে? মনে থাকবে। এবং এখন তোমাদের লেখাপড়ার জীবনে এবং পরবর্তীতে ওই চাকরি জীবন বা
অন্যান্য ক্ষেত্রেও কি করবে, পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে। আর আমার এই লেকচার নিয়ে যদি তোমাদের কারো কোনো কথা থাকে বা কোনো বুঝার সমস্যা থাকে, তো হয়তো বা আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, ব্যক্তিগতভাবে আমার সাথে কি করবা, যোগাযোগ করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করে সবার সুস্থতা কামনা করে আমি মোয়াজ্জেম হোসেন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।